मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा। पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? মধুচন্দ্রিমার পালা বোধহয় শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, ভোট তো আগেই হয়েছে। সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে বিজেপি একক বৃহত্তম দল হয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিক দলকে সঙ্গে নিয়ে চলতে হবে। মোদির মন্ত্রিসভা আপনারা দেখে নিয়েছেন, মোদি কিন্তু মন্ত্রিসভাকে শরিক দলকে খুব একটা গুরুত্ব দেননি, নিজেদের সিনিয়র এবং অভিজ্ঞ লিডারদের উপরই ভরসা রেখেছেন। মন্ত্রিসভা দেখে বোঝা যাচ্ছে একেবারে পুরো মার্কাটারি ব্যাটসম্যানদের সুযোগ দিয়েছেন। তার ফলাফল আমরা কতটা পাবো আগামী 5 বছরে, সেটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এবারে কাজ শুরু করার সময় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদি নিজের অফিসে ঢুকে গেছেন, প্রথম সই করেছেন 20,000 কোটি টাকা অনুদান দিয়েছেন দেশের কৃষকদের। কিন্তু তার পরের দিনেই ওই যে বললাম মধুচন্দ্রিমার পালা শেষ, পরের দিনই মোদিকে রাজধর্ম পালন করার কথা স্মরণ করে দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আপনারা জানেন নরেন্দ্র মোদীকে প্রথমবার রাজধর্ম পালন করার কথা বলেছিলেন তারই গুরু, দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটে দাঙ্গার সময়, গোধরা কাণ্ড, তার পরবর্তী গুজরাটে হিংসা, সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সে সময় অটল বিহারী বাজপেয়ী এই দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা মনে করিয়ে দিয়েছিলেন। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা স্মরণ করিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। কি বললেন তিনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকের শোনা উচিত এই গুরুত্বপূর্ণ কথাগুলো। একটা প্রশ্ন উঠবে, মোহন ভাগবত কি অন্তত ধর্ম নিয়ে কি আরএসএস নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে? এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখে নিয়েছেন টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার পরের দিনই কাজ শুরু করে দিয়েছেন, অফিসে ঢুকেছেন, সই করেছেন 20,000 টাকা অনুদান হিসাবে দিয়েছেন কৃষকদের। তার পরের দিনই আমরা দেখলাম তাকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি পরিষ্কার বললেন বিরোধীদের গুরুত্ব দিতে হবে। এবারের ভোটে বিরোধীরা ঠিকমতো গুরুত্ব পায়নি এমনটাই তিনি বলতে চাইলেন। তার কথায় বিরোধীদের কথা মতো মণিপুরের কথা উঠে এলো। মণিপুর 1 বছর হলো জ্বলছে, কিন্তু সেখানে কেন এই জিনিস থামানো যাচ্ছে না? রাজধর্ম পালন করার কথা মোদীকে নাম না করে স্মরণ করিয়ে দিয়েছেন মোহন ভাগবত। আজকে আমি আপনাদের খুব বেশি কিছু বলবো না, আপনারা সরাসরি শুনে নিন মোহন ভাগবত নরেন্দ্র মোদীর নাম না করে কিভাবে মণিপুর নিয়ে রাজধর্ম পালন করার কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। শুনুন আপনারা। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा। पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। समाज में कितनी बातें आ रही। মোহন ভাগবত বলছেন যে নতুন সরকারকে এগোতে হবে সর্বসম্মতির ভিত্তিতে। গত 10 বছরে যা হয়নি বলে বিরোধীদের অভিযোগ, মণিপুরে শান্তি ফেরানোয় গুরুত্ব দিতে হবে, বিরোধীদের কথা শুনতে হবে, এবং বিরোধীদের প্রতি ভোটের সময় মর্যাদা পালন করা হয়নি বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই বার্তাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর প্রতি একটা বার্তা হিসেবে দেখছে কিন্তু সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি পরিষ্কার বলেছেন প্রতিপক্ষ নয়, বিরোধীদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে হবে, তাদের সম্মান দিতে হবে। কিন্তু বিরোধীরা যদি যে কোনো ভারতবর্ষের উপকারের ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, আনা বিলে
বিরোধিতা করে, লোকসভা ছেড়ে বেরিয়ে যায়, পদে পদে মোদী সরকার বিল আনছে বলে যে কোনো বিলে বিরোধিতা শুরু করে, তাহলে বিরোধীদের নিয়ে একটা সরকার কি করে চলবে? বিরোধীদের নিয়ে কি বলছেন মোহন ভাগবত, आरएसएस प्रधान, শুনুন আপনারা। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। उस मर्यादा का पालन नहीं हुआ, क्योंकि उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। अब सरकार बन गई, वही सरकार फिर से आ गई, एनडीए। अब ये ठीक है, पिछले 10 वर्षों में बहुत कुछ अच्छा हुआ है। आर्थिक हमारी स्थिति, आधुनिक दुनिया जिन मानकों को मानती है, जिसके आधार पर आर्थिक स्थिति का मापन करती है, उनको लगाए तो हमारी आर्थिक स्थिति बहुत अच्छी हो रही। सामरिक स्थिति हमारी निश्चित रूप से पहले से अधिक अच्छी है। दुनिया भर में हमारे देश की प्रतिष्ठा बढ़ी है। कला क्षेत्र में, क्रीड़ा क्षेत्र में, ज्ञान विज्ञान के क्षेत्र में, संस्कृति के क्षेत्र में हम सब लोग विश्व के सामने आगे बढ़ रहे हैं। हमको धीरे धीरे मानना विश्व के प्रगत देशों ने भी शुरू किया है। लेकिन इसका मतलब ये नहीं है कि हम चुनौतियों से मुक्त हुए। अभी उन बातों से मुक्त होकर जो चुनाव के आवेश में अतिरेक हो गया, उससे मुक्त होकर हमको आने वाली बातों का विचार करना है। মোহন ভাগবত নরেন্দ্র মোদীর এই 5-5-10 বছরের সরকারের প্রশংসা করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, একইভাবে সরকার ক্ষমতায় এসছে, এনডিএ ক্ষমতায় এসছে, এটা ঠিক যে 10 বছর অনেক ইতিবাচক কাজ হয়েছে, আর্থিক পরিস্থিতি ভালো হয়েছে, সামরিক স্থিতি আগের থেকে অনেক ভালো জায়গায় এসছে, সংস্কৃতি, ক্রীড়া, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের মধ্যে আমরা জায়গা করে নিয়েছি, বিশ্বের নানা দেশ এখন আমাদের মান্যতা দেয়। তার মানে এই নয় যে আমরা সব চ্যালেঞ্জ থেকে মুক্ত। এটা তো প্রধানমন্ত্রী মোদীও বারবার বলেছেন যে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। 2047 সাল অব্দি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এখন আমাদের এটাই দেখার যে এই যে এগিয়ে যাওয়া অর্থনীতি, ভারতের অর্থনীতি আগামী কদিনের মধ্যে 1 থেকে 3-এর মধ্যে চলে আসবে, আগামী কয় বছরের মধ্যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উত্থান আমরা দেখতেও পেয়েছি। এখন শুধু এটাই দেখার যে ভারতের অর্থনীতির সেই উত্থান একেবারে নিচু স্তর অব্দি গরিব মানুষের কাছে, এই গ্রাম বাংলার বা ভারতের যে সমস্ত মানুষ গ্রামে বাস করেন তাদের কাছে এসে সেই অর্থনীতিতে এগিয়ে যাওয়ার সুফল এসে পৌঁছায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে, কর্মসংস্থানের দিকে নজর থাকবে। আরএসএস প্রধান বলছিলেন যে এই লড়াইটা কিন্তু যুদ্ধ নয়, একে অপরের বিরুদ্ধে যেভাবে সমালোচনা করা হয়, যেভাবে প্রচার করা হয়, প্রযুক্তির সহায়তায় মিথ্যা প্রচার হচ্ছে, সেগুলোকে একেবারেই ঠিক নয়। দেশ কি এভাবে এগুতে পারবে সবাইকার সহযোগিতা ছাড়া? আরএসএস প্রধান আজকে ধর্ম নিয়ে বলেছেন, এবং যেটা অন্তত আমাকে ব্যক্তিগতভাবে কিছুটা অবাক করেছে, আরএসএস কি অন্তত ধর্ম নিয়ে ধর্ম নিরপেক্ষতা স্ট্যান্ডে চলে যাচ্ছে? আরএসএস এর তো এরকম নীতি আগে ছিল না। বলতে পারবো না, আপনারা যারা বিশেষজ্ঞ বা আরএসএস এর দৃষ্টিভঙ্গি নিয়ে যারা পড়াশোনা করেছেন, যারা জানেন, তারা এই নিয়ে বলতে পারবেন। আমি শুধু আপনাদের দেখাতে পারি যে ধর্ম এবং এই সর্বধর্মের যে সহায়তা, সর্বধর্মের যে একসঙ্গে এগিয়ে যাওয়া, ঠিক সেটা নিয়ে কি বললেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আপনারা ভালো করে শুনুন। ये समाज के निर्माण का काम करना है। समाज में एकात्मता चाहिए, समाज में संस्कार चाहिए। अपने समाज में और विशेष बात है कि हमारा समाज विविधताओं से भरा हुआ समाज है, और ये जानने वाला समाज है कि ये विविधताएं मिथ्या है, कुछ दिन चलती है, बाद में विविधता नहीं रहती। मूल में तो हम एक ही है। विविधता भी हमारी एकता का आविष्कार है, अभिव्यक्ति है, और इसलिए उसको स्वीकार करो, मिलजुल कर चलो, सब सही है। अपने अपने मत की श्रद्धा पर पक्के रहो, दूसरों के मत का उनका उतना ही सम्मान करो, उनका भी मत सत्य है, ये स्वीकार करो,
और मिलकर धर्म की राह पर चलो। ये धर्म पूजा की बात नहीं कर रहा हूं मैं। सारी पूजाएं अपनी अपनी पूजा पर श्रद्धा रखकर बाकी पूजाओं को भी उतना सत्य मानकर सब लोगों ने मिलकर सबकी धारणा करनी है, सबको जिलाना है, सृष्टि को भी जिलाना है, पूरे अस्तित्व के विचार से अपने जीवन को चलाना है। ये धर्म है। उस धर्म मार्ग पर बढ़ते हैं तो उन्नति होती है। हमारे देश में विविधता में एकता पुराना है, ये हमारी रीति है। जब इस रीति को हम भूल गए तब से हमारा पतन हुआ। तब हमने अपने ही भाइयों को अस्पृश्य कहकर दूर रखा। कोई इसके पीछे न्याय नहीं है, कोई शास्त्र इसके पीछे नहीं है, न इसको वेदों का आधार है न उपनिषदों का आधार है। ये तो स्वार्थी लोगों ने बुना हुआ जाल है, अथवा कुछ समय आया होगा जिसमें ऐसा चलना पड़ा होगा, पता नहीं क्या था, लेकिन वो कालबाह्य है और गलत है। समाज में एकता चाहिए, लेकिन अन्याय होता रहा है, इसलिए आपस में दूरी है, मन में अविश्वास है, हजारों वर्षों का काम होने के कारण चिढ़ भी है। अपने देश में बाहर से आक्रामक आए, आते समय अपना तत्वज्ञान भी लेकर आए। यहां के कुछ लोग विभिन्न कारणों से उनके विचारों के अनुयायी बन गए, ठीक है, अब वो लोग चले गए, विचार उनके रह गए, उसको मानने वाले रह गए, है तो यहीं के विचार, वहां के हैं, तो यहां की परंपरा को उससे कोई फर्क नहीं पड़ता। बस एक बात है कि भारत के बाहर के विचारों में जो हम ही सही बाकी सब गलत है, उसको छोड़ो। मतांतरण वगैरह नहीं करने की जरूरत है। सब मत सही है, सब समान है, तो फिर अपने मत पर ही रहना ठीक है। दूसरों के मत का भी उतना ही सम्मान करो। लेकिन बाहर से आए थे इनके मत, इनका तत्व देने वाले, तो लड़ाई हुई, संघर्ष हुआ, संघर्ष का इतिहास है। बहुत गहन संघर्ष हुए, बहुत कटु संघर्ष हुए, उसकी यादें भूले नहीं है हम, और उन यादों को भूले नहीं तो परिणाम देश टूट गया। वो भी और इन दूरियों को और चौड़ा करता है, सबके प्रति सद्भावना को कहता है। सबके प्रति सद्भावना को लेकर पुरानी बातों को भूलकर सबको अपनाना, और हम एक दूसरे को अपना सके इसलिए अपने को जो बदल अपने में करना है, अपने घर से उसका प्रारंभ करना, स्वयं से प्रारंभ करना। जैसे अपने ही बंधुओं को जो हमने ही दूर किए, उनको लेने के लिए ये जो जाति पाति की बात है, इट शुड गो आउट लॉक स्टॉक एंड बैरल, ऐसा बाला साहब ने कहा है। कठिन होगा लेकिन देश के लिए करना पड़ेगा। हजारों वर्षों से जो पाप हमने किया उसके प्रक्षालन के लिए करना पड़ेगा। তবে আরএসএস প্রধানকে নিশ্চয়ই এটা জানানো হয়নি যে ভোটের প্রচারে আরএসএস নিয়ে মুখ খুলেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আবার এই বিরোধী জোটের একটা মুখ। তিনি পরিষ্কার বলেছিলেন, আগে ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল, কিন্তু এখন দেখছি আরএসএস মানে ভোগী। আজ ওরা ভোগ করতে করতে ভোগী হয়ে গেছে। বিরোধীরা আরএসএস সম্বন্ধে কি ধারণা পোষণ করেন সেটা কি মোহন ভাগবত জানেন? তাকে কি এই ভোটের প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি জানানো হয়েছে? আমার মনে হয় না। তাহলে অন্তত বিরোধীদের নিয়ে এত কিছু বলতেন না, যে বিরোধীরা পদে পদে শুধুমাত্র মোদী সরকার এনেছে বলে প্রত্যেকটা বিলের বিরোধিতা করেছে, প্রত্যেকটা সিদ্ধান্তের বিরোধিতা করে লোকসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে গেছে। সেই বিরোধীদের সরকার কিভাবে সম্মান দেবে সেটা ওনার সঙ্গে দেখা হলে আমি অন্তত প্রশ্ন করব। মোহন ভাগবত আজকে বলেছেন, এভাবে কেমন করে চলবে দেশ ভাই? সবাই মিলে দেশকে চালাতে হবে। দুটো পক্ষ রয়েছে, একটা বিরোধী পক্ষ বলা হয়, আমি অবশ্য তাদের প্রতিদ্বন্দ্বী বলি। তারা বিরোধী নন তেমনটা ভাবা উচিত নয়, তারা প্রতিদ্বন্দ্বী, অন্য ভাবনাকে তুলে ধরেন, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। বিরোধীদের যদি একটাই নীতি থাকে যে মোদী সরকার যেটাই বলবে সেটার বিরোধিতা করব, কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া বিরোধিতা করব, একটা দেশে একটাই আইন থাকবে তার বিরোধিতা করব,
তাহলে বিরোধীদের কি করে গুরুত্ব বা সম্মান দেওয়া যাবে অন্তত সংসদের মধ্যে, লোকসভা এবং রাজ্যসভাতে, সেটা কিন্তু আমার প্রশ্ন রয়ে গেল সংঘ প্রধান মোহন ভাগবতের কাছে। কারণ বিরোধীদের যদি এটা নীতি থাকে, মোদী মানেই ভুল, মোদী সরকার আনছে মানেই তার বিরোধিতা করতে হবে, তাহলে কি বিরোধীদের সঙ্গে নিয়ে দেশ চালানো যাবে? যদি কখনো মোহন ভাগবতের সামনাসামনি পড়ি, তাহলে অবশ্যই আপনাদের হয়ে এই প্রশ্ন আমি নিশ্চয়ই সংঘ প্রধানকে করব। কিন্তু সংঘ প্রধান আজকে যেটা বললেন, মণিপুর নিয়ে 1 বছর ধরে সেখানে অরাজকতা চলছে, আগুন জ্বলছে, রাজধর্ম পালন করার কথা স্মরণ করে দিয়েছেন। সত্যি মণিপুরে কেন 1 বছর ধরে এরকম অরাজকতা চলবে? বিরোধীদের সম্মান দেওয়ার কথা সম্বন্ধে আমি আপনাদের বললাম। আর যেটা বললেন ধর্ম নিয়ে, ধর্ম নিরপেক্ষতা, আরএসএস প্রধান, আরএসএস এর তরফ থেকে কি ধর্ম নিয়ে দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের কিছু খবর, এই ধরনের কিছু প্রতিবেদন আমরা একেবারেই চেপে রাখতে দেব না।